স্বাগত নিউজ 24 রাত 10টার সংবাদে। পুরো সংবাদের সাথে আছে আমরা দুজন, আমি ফারদেস জুই এবং আমি তাসনিমে জান্নাত অর্থে। দেখছিলেন সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। মার্কিন ইতিহাসে নজিরবিহীন হামলা ও সংঘর্ষের ঘটনা। ওয়াশিংটনে ক্যাপিটল ভবনে তাণ্ডব চালালেন ট্রাম্প সমর্থকরা। 200 বছর পর ক্যাপিটল হিলে এমন আগ্রাসনের ঘটনায় প্রাণ যায় 4 জনের, আহত হন অর্ধ শতাধিক। এই ঘটনায় বিশ্বজুড়ে নিন্দার ঝড় ওঠে। ঘটনার পেছনে রয়েছে ট্রাম্পের উস্কানি, এমনটাই মনে করা হচ্ছে। আর দেরিতে হলেও শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরে সম্মতি দিয়েছেন বিদায়ী প্রেসিডেন্ট। ফলে নানা অভিযোগ, নাটকীয়তা এবং সংঘর্ষের পরেও বাইডেনের জয় ঠেকাতে পারলেন না ট্রাম্প। বাইডেনের জয়ের চূড়ান্ত স্বীকৃতি দেয় মার্কিন কংগ্রেস। মাসুদ রানার ডেস্ক রিপোর্ট। যুক্তরাষ্ট্রের ইতিহাসে আরও এক কলঙ্ক অধ্যায়। মার্কিন কংগ্রেসের ভিতরে যখন চলছিল জো বাইডেনকে আনুষ্ঠানিক জয় ঘোষণার প্রক্রিয়া, অন্যদিকে পার্লামেন্ট ভবনের বাইরে ভোটের ফল পাল্টানোর শেষ চেষ্টায় মরিয়া ট্রাম্প সমর্থকরা। চূড়ান্ত পর্যায়ে শত শত উগ্র ট্রাম্প সমর্থক মার্কিন গণতন্ত্রকে প্রতিনিধিত্ব করা ওই ভবন অভিমুখে বিক্ষোভ করে। এক পর্যায়ে সশস্ত্র হামলা করেই বসলেন। শুরু হয় ট্রাম্প সমর্থকদের আগ্রাসী তাণ্ডব। আতঙ্কিত হয়ে সিনেটররা ছুটতে থাকলে তাদের সুড়ঙ্গ দিয়ে নিরাপদে সরিয়ে নেওয়া হয়। পার্লামেন্ট ভবনে ব্যাপক ভাঙচুরের পাশাপাশি গোলাগুলিতে বেশ কয়েকজন হতাহতের ঘটনা ঘটে। আগ্রাসী তাণ্ডবের মুখে পুলিশ পার্লামেন্ট ভবন অবরুদ্ধ করতে বাধ্য হয়। সন্ধ্যা থেকে সকাল 6টা পর্যন্ত জারি করা হয় কারফিউ। কংগ্রেস ভবনে এ ধরনের দুর্ঘটনা দুঃখজনক বলে আখ্যা দিয়েছেন জো বাইডেন। পার্লামেন্ট ভবনে হামলা, এমন তাণ্ডব সিনেটেও হামলা। যেভাবে প্রতিনিধি পরিষদে হামলা হয়েছে তা কর্মকর্তাদের উপর হুমকি। এটি কি ধরনের প্রতিবাদের রূপ? আসলে এটি বিদ্রোহ। ঘটনার পরে বিক্ষোভকারীদের ঘরে ফিরে যাওয়ার আহ্বান জানান ট্রাম্প। তবে এই ঘটনার কলকাঠিতে রয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উস্কানি, তা পরিষ্কার। এর আগে দলীয় সমর্থকদের উদ্দেশ্যে এক বক্তব্য দেন ট্রাম্প। সেখানে উপস্থিত হওয়া সমর্থকদের তিনি লড়াইয়ে উৎসাহিত করেন। আমরা ক্যাপিটালে যেতে চলেছি। সেখানে আমরা আমাদের সাহসী সিনেটর কংগ্রেসম্যানদের সঙ্গে নিয়ে আনন্দ করব। আমরা কখনো হাল ছাড়ব না, পরাজয় মানব না। ট্রাম্প সমর্থকদের হামলার ঘটনার পর জো বাইডেনের জয় আনুষ্ঠানিকভাবে প্রত্যয়নে কংগ্রেসের যৌথ অধিবেশন আবারও শুরু হয়। আনুষ্ঠানিকভাবে জো বাইডেনের জয় নিশ্চিত করে মার্কিন কংগ্রেস। ফলে আগামী 20 জানুয়ারি শপথ নিতে আর কোনো বাধা নেই নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের। আর নিয়ম মেনে ক্ষমতা হস্তান্তরের ঘোষণা দেন ট্রাম্প। মার্কিন পার্লামেন্টে হামলার ঘটনা নজিরবিহীন বলে আখ্যা দিয়ে এমন ভাঙচুরের ঘটনায় প্রেসিডেন্ট বারাক ওবামা দায়ী করেছেন ট্রাম্পকেই। এছাড়া এই ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব। আর ক্ষমতা হস্তান্তরের পরামর্শ দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী। এছাড়াও নিন্দা জানিয়েছেন বিশ্ব নেতারা। মাসুদ রানা, নিউজ 24। 204 বছর পর ক্যাপিটল ভবনে এমন আগ্রাসনের ঘটনা ঘটল। এর আগে 1814 সালে ব্রিটিশ হামলার কবলে পড়েছিল যুক্তরাষ্ট্রের এই ক্যাপিটল ভবন। তবে দুটি ঘটনার মধ্যে রয়েছে বিস্তর পার্থক্য। কারণ এবারের হামলায় উস্কানি দেওয়ার জন্য সরাসরি প্রেসিডেন্ট ট্রাম্পকেই দায়ী করা হচ্ছে। আর এই অভিযোগে বিদায়ী বেলায় প্রেসিডেন্টকে অভিশংসিত করার দাবি উঠেছে। আসমাতুলের ডেস্ক রিপোর্ট। জো বাইডেনের জয়ের আনুষ্ঠানিক অনুমোদনকে কেন্দ্র করে বুধবার মার্কিন কংগ্রেসের ভেতরে অধিবেশন চলছিল। তার মধ্যেই ট্রাম্পের শত শত সমর্থক ক্যাপিটলে ঢুকে পড়ে। তাদের আটকাতে প্রাণপণ চেষ্টা চালাতে থাকেন ক্যাপিটলের দায়িত্বরত নিরাপত্তারক্ষীরা। শেষ পর্যন্ত আর ঝুঁকি নেননি নিরাপত্তা অফিসাররা। সিনেটরদের বললেন সুড়ঙ্গ দিয়ে নিরাপদ কক্ষে পৌঁছে যেতে। সেভাবেই ফাঁকা হলো ক্যাপিটল। সব মিলে রুদ্ধশ্বাস এক নাটকের সাক্ষী থাকলো ক্যাপিটল এবং সিনেটররা। 1812 সালে যুদ্ধের পর এই প্রথম যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট ভবন এমন হামলার সাক্ষী হলো। 1814 সালে ওয়াশিংটনে অভিযান চালানোর সময় ব্রিটিশ বাহিনী নির্মাণাধীন ক্যাপিটল ভবনে হামলা করে বিল্ডিংটিতে আগুন ধরিয়ে দেয়। তবে ওই সময় বৃষ্টি হচ্ছিল, তাই বড় ধরনের ক্ষতির হাত থেকে বেঁচে যায় ভবনটি। তবে ট্রাম্প সমর্থকদের এই হামলা শুধু ক্যাপিটল ভবনের অবকাঠামোতে আঘাত করেনি, এটি যুক্তরাষ্ট্রের গণতন্ত্রের উপরও চরম আঘাত বলে মনে করছে পুরো বিশ্ব। এই ঘটনায় ক্ষমতার শেষ বেলাতে এসেও প্রেসিডেন্ট ট্রাম্পকে অভিশংসিত করার দাবি উঠেছে। ক্যাপিটল হিলের হামলার উস্কানি দেওয়ার অভিযোগে দ্বিতীয়বার ট্রাম্পকে ক্ষমতাচ্যুত করার প্রস্তাব করেছেন বেশ কয়েকজন আইন প্রণেতা। তারা বলেন এই প্রেসিডেন্টের অধীনে যুক্তরাষ্ট্রের গণতন্ত্র আক্রমণের শিকার।
অভ্যুত্থান ঘটানোর চেষ্টার জন্য সিনেটররা সরাসরি ট্রাম্পকেই দায়ী করছেন। সেই সঙ্গে দাবি করেন বিদায়ী প্রেসিডেন্টের অভিশংসনের। এদিকে পার্লামেন্ট ভবনে ট্রাম্পের সমর্থকদের হামলার ঘটনার পর হোয়াইট হাউসের কয়েকজন কর্মকর্তা পদত্যাগ করেছেন। সেই তালিকা আরও দীর্ঘ হতে পারে বলে ধারণা করা হচ্ছে। আসমাতুলি, নিউজ 24। দুর্নীতির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, উন্নয়নের পথে সকল প্রতিবন্ধকতা দূর করা হবে। তিনি বলেছেন, দলীয় পরিচয়ে ছাড় পাবে না কোনো দুর্নীতিবাজ। বৃহস্পতিবার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে একথা বলেন তিনি। বাংলাদেশে কোভিড পরিস্থিতির কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, দ্রুত সময়ের মধ্যে বাংলাদেশে টিকা নিয়ে আসার সব ধরনের চেষ্টা চলছে। পরিস্থিতি স্বাভাবিক হলে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার কথাও জানান সরকার প্রধান। আরও জানাচ্ছেন শাহ আলী জয়। স্বাভাবিক পরিস্থিতিতে আপনাদের সামনে সরকারের টানা তৃতীয় মেয়াদের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে জাতির উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর ভাষণ। গেল এক বছরে সরকারের অর্জন এবং চলতি মেয়াদের নানা পরিকল্পনার কথা উঠে আসে আধা ঘন্টার ভাষণে। বছর জুড়েই করোনার সঙ্গে যুদ্ধ প্রসঙ্গ তুলে ধরে শেখ হাসিনা বলেন, সর্বোচ্চ প্রচেষ্টার ফলে বাংলাদেশে সংক্রমণ এবং মৃত্যুর হার অনেক কম। আসার কথা বিভিন্ন দেশে কোভিড-19 টিকা প্রদান শুরু হয়েছে। বাংলাদেশেও আমরা দ্রুত টিকা নিয়ে আসার সব ধরনের চেষ্টা করছি। টিকা আসার পরপরই চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য সহ সম্মুখ সারির যোদ্ধাদের অগ্রাধিকার ভিত্তিতে টিকা প্রদান করা হবে। বিদ্যুৎ, জ্বালানি, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি কিংবা সামাজিক সুরক্ষায় বাংলাদেশের অর্জন ঈর্ষণীয় উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এই ধারা অব্যাহত রাখতে হবে। উন্নয়নের পথে সকল প্রতিবন্ধকতা দূর করতে আমরা বদ্ধপরিকর। কিছু অসাধু মানুষ নানা কৌশলে জনগণের সম্পদ কুক্ষিগত করার অপচেষ্টায় লিপ্ত থাকে। আমরা দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছি। দুর্নীতিবাজ যে দলেরই হোক আর যত শক্তিশালী হোক, তাদের ছাড় দেওয়া হচ্ছে না এবং হবে না। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে সকল ধর্ম বর্ণের মানুষ পারস্পরিক সহনশীলতা বজায় রেখে বসবাস করে আসছেন এবং ভবিষ্যতেও করবেন। শেখ হাসিনা বলেন, করোনা মহামারীর মধ্যেও সঠিক পথে আছে বাংলাদেশের অর্থনীতি। পূর্ণ অবয়ব পেয়েছে পদ্মা সেতু। আগামী বছরের মধ্যে যেখান দিয়ে চলবে যানবাহন এবং রেল। থেমে নেই মেট্রো রেল, কর্ণফুলী টানেল কিংবা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মতো মেগা প্রকল্পগুলো। দ্য ইকোনমিস্টের 2020 সালের প্রতিবেদন অনুযায়ী 66টি উদীয়মান সবল অর্থনীতির দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান নবম। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের পূর্বাভাস অনুযায়ী 2030 সাল নাগাদ বাংলাদেশ হবে বিশ্বের 24তম বৃহত্তম অর্থনীতির দেশ। প্রধানমন্ত্রী বলেন, মানুষের জীবনমান উন্নয়ন করা সরকারের কর্তব্য। গত এক যুগে তা পালনে সরকার কতটা সফল হয়েছে তা বিবেচনার ভার জনগণের উপর ছেড়ে দেন সরকার প্রধান। দুর্গমগিরি, কান্তার মরু, দুস্তর পারাবার লঙ্ঘিত হবে রাত্রি নিশীতে, যাত্রীরা হুঁশিয়ার। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। আসুন। দর্শক, শুরুতেই আমরা জানিয়েছিলাম নজিরবিহীন হামলার ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রের কংগ্রেসে। বিস্তারিত জানাতে যুক্তরাষ্ট্র থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সুলতানা রহমান। সুলতানা রহমান, জানতে চাই, যুক্তরাষ্ট্রের নজিরবিহীন ঘটনা ঘটলো, এখন কি পরিস্থিতি বিরাজ করছে সেখানে? আমেরিকানরা একেবারে স্তম্ভিত, তারা বাকরুদ্ধ, হতবাক। এরকম ঘটনা ঘটতে পারে আসলে কেউ কল্পনাও করেনি। এমনকি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও এটি তারা এত দূর পর্যন্ত ভাবতে পারেনি। অনেকেই অভিযোগ করছেন যে যেহেতু এটি ওয়াশিংটন ডিসিতে ঘটেছে, সেখানকার মেয়র কেন আগে থেকে প্রস্তুত ছিলেন না। কিন্তু যেই সাধারণত কংগ্রেসের যেই জায়গাগুলোতে মানে মূল প্রবেশ দ্বার এবং ভেতরের কিছু দূর পর্যন্ত কিন্তু সাধারণভাবে যে কোনো পরিদর্শক সেখানে যেতে পারেন, কিন্তু তারপরের যে নিরাপত্তা বলয়গুলো রয়েছে, বেষ্টনীগুলো রয়েছে, সেগুলো ভেঙে, এবং এটি একটা ফেডারেল ভবন, সেখানে কেউ প্রবেশ করবে এটি অত দূর পর্যন্ত তারা না ভাবতে পারার কারণে হয়তো এমনটি ঘটেছে। কিন্তু মানুষ ভীষণভাবে উত্তেজিত ছিল। শেষ মুহূর্তে তো পুলিশকে গুলিও করতে হয়েছে এবং একজন মারাও গেছে। কিন্তু এখানকার রিপাবলিকান এবং ডেমোক্র্যাট দুই দলই এখন কিন্তু ভীষণভাবে ঐক্যবদ্ধ। তারা প্রত্যেকেই নিন্দা জানাচ্ছে এবং তারা বলছে যে এটি
এটি এটি এমন একটি অন্ধকার, একটি কালো দিন যে এটি তারা কল্পনাও করতে পারছে না। তাদের লজ্জায় তাদের মাথা হেট হয়ে আসছে এবং তারা মনে করছে এটি আমেরিকান গণতন্ত্রের উপর একটি বড় ধরনের আঘাত, এবং এই আঘাত তারা ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করবেন। সেক্ষেত্রে কে কোন দল করছে, কে রিপাবলিকান কে ডেমোক্র্যাট, তারা সেই বিষয়গুলো বিবেচনায় আর রাখতে চাচ্ছেন না। তারা বলছেন যে ভিন্ন মত আছে, নিশ্চয়ই তাদের আদর্শিক দ্বন্দ্ব আছে, কিন্তু গণতন্ত্রের ক্ষেত্রে এবং এদেশের যে প্রাতিষ্ঠানিক যে ভিত্তিগুলো রয়েছে, প্রতিটি প্রতিষ্ঠান যেই শক্তিশালী এবং জনগণের মতামতের ভিত্তিতে পরিচালিত হয়, জনগণ ভোট দিয়ে প্রতিটি প্রতিষ্ঠানের শীর্ষ ব্যক্তি থেকে শুরু করে সবকিছু নির্বাচিত করেন, সেখানে তারা কখনোই আঘাত করতে দেবেন না। যে কারণে সেনেটর মেজরিটি লিডার মিচ ম্যাককনেল, ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স, রিপাবলিকান যে সমস্ত আইন প্রণেতারা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষে অন্ধের মতো সমর্থন দিয়ে গেছেন, তাদের অনেকেই কিন্তু সেই সমর্থন থেকে সরে এসেছেন। এখন আপনি বলতে পারেন যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একেবারেই একা নিঃসঙ্গ হয়ে গেছেন। এমনকি ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের যেই পার্সোনাল স্টাফ, তিনি পর্যন্ত হোয়াইট হাউস থেকে গতকাল এই ঘটনার পরে পদত্যাগ করেছেন। এরকম একটি অবস্থায় সারা বিশ্ব থেকে যে প্রতিক্রিয়া আসছে, তাতে তারা মনে করছে যেই আমেরিকা, যেই ডিপার্টমেন্ট অন্যান্য দেশের গণতান্ত্রিক কাঠামো নিয়ে প্রশ্ন তোলে, মানুষ যাতে নিরাপদে থাকে সেই বিষয়গুলি। সুলতানা রহমান, ধন্যবাদ আপনাকে। যুক্তরাষ্ট্র থেকে জানাচ্ছিলেন সহকর্মী সুলতানা রহমান। অন্য প্রসঙ্গ, বর্তমান সরকারের 2 বছরে সরকারের সফলতা ব্যর্থতার তুলনামূলক বিচারে অর্জনকেই বড় করে দেখছেন মন্ত্রী পরিষদ সদস্যরা। বৈশ্বিক সংকট, করোনা মহামারীর মধ্যেও অর্থনীতির চাকা সচল রাখার কৃতিত্ব তারা দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। পদ্মা সেতু, মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর, কর্ণফুলী টানেল, মেট্রো রেল, এক্সপ্রেসওয়ের মতো কিছু অহংকারের অর্জন আছে বলে দাবি করেন সরকারের মন্ত্রিসভার সদস্যরা। শালি জয় রিপোর্ট। আমি শেখ হাসিনা 2019 সালের 7 জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে শপথ নেন বর্তমান মন্ত্রিসভার সদস্যরা। আওয়ামী লীগ সরকারের টানা 3 মেয়াদ সহ 4 বারের সরকার গঠনে চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগের 3টি সরকারে আওয়ামী লীগের শরিকরা অংশীদার থাকলেও বর্তমান তারুণ্য নির্ভর 48 সদস্যের মন্ত্রিসভায় সব সদস্যই মনোনীত হন আওয়ামী লীগ থেকে। সরকারের এই মেয়াদের দ্বিতীয় বছর প্রায় পুরোটাই যুদ্ধ করতে হয়েছে বৈশ্বিক মহামারী করোনার বিরুদ্ধে। মন্ত্রিপরিষদের একাধিক সদস্যের মতে হঠাৎ করে আসা সংকট প্রধানমন্ত্রীর নেতৃত্বে সরকার মোকাবেলা করেছে সফলভাবে। সরকার তার গতিকে সচল রাখার জন্য সকল সেক্টরকে প্রণোদনা দেওয়া সহ যে চমৎকার ব্যবস্থাপনা নিয়েছেন, আমরা মনে করি বিশ্বের অনেক দেশের অর্থনীতি মুখ থুবড়ে পড়লে, মহামারী আসলেও বাংলাদেশে সেই পরিস্থিতি আসবে না। এই করোনা আজকে আমাদের নিয়ন্ত্রণের বাইরে যেতে পারে না। যেখানে অনেক উন্নত দেশ নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে, আমেরিকার মতো দেশ দিশেহারা, সেখানে বাংলাদেশে আমরা করোনাকে নিয়ন্ত্রণ রাখতে পেরেছি। তারা বলছেন করোনায় উন্নয়ন ব্যাহত হয়েছে, কিন্তু থেমে থাকেনি। করোনা শুরু হওয়ার পরে সরকারের কোনো ক্যাবিনেট মিটিং, একনেক মিটিং, ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভার মিটিং এবং জাতীয় অর্থনৈতিক পরিষদের কোনো মিটিং কিন্তু বন্ধ হয়নি, কোনো ফান্ড বরাদ্দ বন্ধ হয়নি, কোনো প্রজেক্টের টাকাও বন্ধ হয়নি। কোনো জায়গায় কিন্তু কোনোভাবেই স্থবিরতা নাই এবং সবগুলিকে আমরা চালিয়ে নিয়ে যাব। সকল ষড়যন্ত্র রুখে দিয়ে পদ্মা সেতুর পূর্ণাঙ্গ অবয়ব প্রতিষ্ঠাকে বড় অর্জন বলে উল্লেখ করছেন তারা। তার নেতৃত্বে বাংলাদেশে আজকে মহাসড়ক দৃশ্যমান হয়েছে, মেট্রো রেল দৃশ্যমান হয়েছে। তার নেতৃত্বে বাংলাদেশ আজকে পায়রা বন্দর থেকে মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর আজকে আমাদের প্রতিষ্ঠিত হয়েছে। সরকারের এই প্রতিনিধিরা বলেন, এই ধারা অব্যাহত থাকলে আগামী প্রজন্ম অচিরেই পাবে সমৃদ্ধ সোনার বাংলা। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। নানা বাধা পেরিয়ে ক্ষমতার একযোগ পার করল আওয়ামী লীগ। এ সময়ে দেশের অর্থনীতিকে গতিশীল করতে পদ্মা সেতু সহ বহু মেগা প্রকল্প এবং অবকাঠামো বাস্তবায়নের চ্যালেঞ্জ কাঁধে নিতে হয়েছে সরকারকে। তবে উন্নয়নের ধারাবাহিকতা এবং বাস্তবায়নের সাফল্য এলেও করোনার ধাক্কায় নতুন বাস্তবতার মুখোমুখি হয় সরকার, যা মোকাবেলায় সরকারের জোরালো প্রস্তুতি এবং দীর্ঘমেয়াদী নীতি কৌশলের পরামর্শ বিশ্লেষকদের। আরও জানাচ্ছেন বাবু কামরুজ্জামান।
প্রমত্তা পদ্মার বুকে দৃশ্যমান এই কাঠামো যেন বিশ্বের বুকে এক অনন্য দৃষ্টান্ত। অথচ শুরুতে বিশ্বব্যাংকের কাছে দুর্নীতির তকমা, সমালোচনা আর তর্ক বিতর্কের ঝড় থামাতে শেষ পর্যন্ত নিজস্ব অর্থায়নেই তা বাস্তবায়নের চ্যালেঞ্জ কাঁধে নেয় সরকার। 2008 সালের 29 ডিসেম্বর ক্ষমতায় আসা আওয়ামী লীগ যখন দায়িত্ব নেন, তখন দেশের অর্থনীতি ছিল অনেকটাই ভঙ্গুর। বিশেষ করে উন্নয়নের অন্যতম শর্ত বিদ্যুৎ খাতে ছিল বেহাল দশা। গত এক যুগে 6000 মেগাওয়াট থেকে এখন 20,000 মেগাওয়াট উৎপাদন সক্ষমতায় পৌঁছেছে বাংলাদেশ। সে সময়ে অবকাঠামো পরিস্থিতিও ছিল নাজুক। খাদ্য ঘাটতি, কর্মসংস্থান ও বিনিয়োগেও ছিল মন্দাবস্থা। গেল এক যুগে অভাবনীয় পরিবর্তন এসেছে অর্থনীতির এমন বহু খাতে। বাংলাদেশের যে পরিবর্তন বা রূপান্তর, সেটি এক অর্থে বিস্ময়কর, এবং এই অগ্রগতির মূলে কিন্তু কাজ করেছে আমাদের গ্রামীণ অর্থনীতি। গ্রামীণ অর্থনীতি বলতে আমি বলবো কৃষিতে। বছর শেষে আমরা দুটি প্রবণতা দেখতে পাই। একটি হচ্ছে সামষ্টিক অর্থনীতি অনেকটা এই ধাক্কাটা সামাল দিতে পেরেছে, মূল কিছু সূচক আমরা সহনীয় পর্যায়ে রাখতে সক্ষম হয়েছি। 2009 সালে দেশের মাথাপিছু আয় ছিল মাত্র $709 মার্কিন, যা এখন ছাড়িয়েছে $2000। সে সময়ে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল $10 বিলিয়ন, যা বেড়েছে অন্তত 4 গুণ। তবে ক্ষমতার এক যুগে ইতিহাসের সবচেয়ে বড় সংকট মোকাবেলা করতে হয়েছে 2020 সালে। করোনাকালে কাজ বন্ধ এবং আয় কমে যাওয়ায় যোগ হয়েছে বহু নতুন দরিদ্র মানুষ। 20% নতুন দরিদ্রদের সংখ্যা যোগ দিয়েছে। সরকারি এবং রাষ্ট্রীয় পর্যায়ের নীতি চিন্তা এবং নীতি সহায়তাগুলো সেই বাস্তবতার নিরিখেই সাজানো অত্যন্ত জরুরি। কর্মসংস্থান একটি চ্যালেঞ্জ, নিঃসন্দেহে। কর্মসংস্থান বাড়বে যখন উদ্যোক্তারা আরো বেশি হবে, প্রাইভেট ইনভেস্টমেন্ট যখন বাড়বে, এবং এই ক্ষেত্রে আমি মনে করি এখনো এমপ্লয়মেন্টের সবচেয়ে বড় অংশটা ক্ষুদ্র এবং মাঝারি শিল্প দিয়ে থাকে। মহামারীর এই সময়ে স্বাধীনতার 50 বছর পূর্ণ করতে যাচ্ছে বাংলাদেশ। সুবর্ণ জয়ন্তীর এই সময়ে মহামারী মোকাবেলা সহ আর্থসামাজিক নানা সংকট সমাধানেরও চ্যালেঞ্জ থাকছে আগামীর বাংলাদেশে। বাবু কামরুজ্জামান, নিউজ 24, ঢাকা। ক্ষমতার বাইরে থাকার 14 বছরের বেশি সময় পার করছে বিএনপি। এভাবেই চলতে থাকলে খুব দ্রুতই মানুষ খালেদা জিয়ার নাম ভুলে যাবে বলে মত দিয়েছেন রাজনৈতিক বিশ্লেষকরা। বিএনপি নেতারা বলছেন, দেশে গণতান্ত্রিক পরিবেশ না থাকায় আর ক্ষমতাসীনদের হামলা, মামলা, গুমনীতির কারণে তারা রাজনৈতিক কঠোর কর্মসূচিতে যেতে পারছেন না। যারা নিয়ে বছরের মধ্যেই সরকার পতনের আন্দোলনে নতুন করে সংগঠিত হচ্ছেন তারা। মারুফা রহমানের প্রতিবেদন। ক্ষমতার বাইরে থাকা দীর্ঘ এই সময়ে নানা ভুল ভ্রান্তির বেড়াজালে বিএনপি। দূরত্ব বেড়েছে তৃণমূল নেতাকর্মীদের সাথেও। বিএনপি নেতারা বলছেন 5 লাখ নেতাকর্মীর বিরুদ্ধে 37 লাখ মামলা। এদিকে স্বাধীনতা বিরোধীদের সাথে ঐক্য করায় তাদের ভাবমূর্তি নিয়েও প্রশ্ন উঠেছে। বিএনপি নেতাদের দাবি, ন্যূনতম গণতান্ত্রিক চর্চার সুযোগ না থাকায় বিরোধী দলের ভূমিকা রাখতে পারছেন না তারা। বিশ্লেষকরা বলছেন, এই গতিতে চলতে থাকলে খুব দ্রুতই খালেদা জিয়ার নাম ভুলে যাবে দেশের মানুষ। আগামী 6 মাস থেকে 1 বছরের মধ্যে খালেদা জিয়ার নাম ভুলে যাবে, কারণ তারা তার জন্য কোনো আন্দোলন করছে না, এবং এই জন্য খালেদা জিয়াও কিছুটা দায়ী। আজকে উনি জেল থেকে বেরিয়ে এসে আরেক জেলে ঢুকলেন। আজকে যদি উনি ওনার ফিরোজা বাসস্থানের গেইটেও বসে থাকতেন, প্রতিদিন রৌদ্র পোহাতেন, তাহলে জনগণ তাকে দেখে হাত নাড়ত, তাকে দেখে তার দুঃখে ব্যথিত হতো। শত শত নেতাকর্মী খুন করে ফেলেছে, গুম করে ফেলেছে, পঙ্গু করে দিয়েছে, বিতাড়িত করেছে। এটা তো বিএনপির চেষ্টা ছিল বলে এই কাজগুলো হয়েছে। এর মাধ্যমে যারা তারা যে একটা রেজিম, আমি তো এটাকে রাজনৈতিক দল ক্ষমতায় আছে বলি না, একটা রেজিম, কিছু দুর্নীতিবাজ রাজনীতিবিদ, দুর্নীতিবাজ সরকারি কর্মকর্তা, দুর্নীতিবাজ আপনার ব্যবসায়ী মিলে একটা রেজিমের মাধ্যমে তারা ক্ষমতায় আছে। তবে স্থবিরতা ভেঙে নতুন পরিকল্পনা নিয়ে এগোচ্ছে বিএনপি, যার নমুনা রাজপথে এবছরই দেখা যাবে বলে দাবি দলটির নীতি নির্ধারণী পর্যায়ের নেতাদের। ডক্টর জাফরুল্লাহর মতে, বিএনপিকে বাঁচাতে হলে খালেদা জিয়ার নাতনি জাইমা রহমানকেই ধরতে হবে দলের হাল। আমি সোজা সরল সাজা দেই, জাইমাকে নিয়ে আসেন। সে ইয়াং, সে গণতান্ত্রিক দেশে মানুষ হয়েছে, লেখাপড়া শিখেছে, গণতান্ত্রিক ভ্যালু বুঝে, এবং সে যদি আজকে ঢাকা থেকে শুরু করে কুড়িগ্রাম পর্যন্ত যায়, টেকনাফ তেঁতুলিয়া যায়, সেই হবে হাসিনার প্রকৃত প্রতিদ্বন্দ্বী।
আজকে কিন্তু দেশ জাতি সিদ্ধান্ত নিয়ে ফেলেছে যে এদের অধীনে কোনো ধরনের নির্বাচন করে এদেরকে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর বাংলাদেশে সম্ভব নয়। সুতরাং সরকারের পতন ঘটাতে হবে এবং এই দিকে কিন্তু বিএনপি যাচ্ছে। বর্তমান সরকারের অধীনে আর কোনো নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত নিতে যাচ্ছে বিএনপি। সেক্ষেত্রে আগামী জাতীয় নির্বাচন পর্যন্ত অপেক্ষা না সরকার পতনের আন্দোলন, সেটাই চূড়ান্ত করতে ব্যস্ত বিএনপির হাইকমান্ড। মারুফা রহমান, নিউজ 24, ঢাকা। ধানমন্ডির মাস্টারমাইন্ড স্কুলের ও লেভেলের শিক্ষার্থী আনুশকা নূর আমিনকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় আটক করা হয়েছে তার প্রেমিক দিহান সহ আরও 3 জনকে। ধানমন্ডির আনোয়ার খান মডার্ন হাসপাতাল থেকে বৃহস্পতিবার বিকেল 4:15টার দিকে ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত শিক্ষার্থীর শরীরের উপরের দিকে কোনো আঘাতের চিহ্ন নেই। কলাবাগান থানার ওসি আসাদুজ্জামান বলেন, আনুশকা নামের ওই শিক্ষার্থী তার প্রেমিক দিহানের বাসায় যান। সেখানে অজ্ঞান হয়ে পড়লে দিহান নিজেই তাকে হাসপাতালে আনে। তাদের মধ্যে 2 মাস ধরে প্রেমের সম্পর্ক ছিল বলে প্রাথমিকভাবে জানিয়েছেন। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলের মর্গে পাঠানো হয়েছে। হবে ওই মেয়েটাকে তো আমরা ঢাকা মেডিকেলে পাঠিয়ে দিচ্ছি, লাশ ফুটোথাল করে পোস্টমর্টমের জন্য পাঠানো হয়েছে। তার জন্য আটক বলতে ওই মেয়েটার বয়ফ্রেন্ড আটক আছে, আর 3টা ওর বন্ধুকে নিয়ে আসা হয়েছে জিজ্ঞাসাবাদের জন্য। সংবাদের সময় হলো একটি বিরতির, সাথেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত। আপনারা দেখছেন রাত 10টার সংবাদ। চীনা কোম্পানি আনুজিফের করোনা ভ্যাকসিন 3য় ধাপে ট্রায়াল করতে সম্মতি জানিয়ে চিঠি দিয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। সবকিছু ঠিকভাবে এগুলে বাংলাদেশে আনুজিফের করোনা ভাইরাসের ভ্যাকসিন 3য় ধাপে ট্রায়াল হবে। বিষয়টি নিউজ 24-কে নিশ্চিত করেছেন বিএসএমএমইউ এর উপাচার্য অধ্যাপক ডক্টর কনক কান্তি বড়ুয়া। এদিকে বৃহস্পতিবার বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই কমিশনার বলেছেন, শ্রীরামে উৎপাদিত অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন রপ্তানিতে ভারত সরকারের কোনো নিষেধাজ্ঞা নেই। বিস্তারিত জানাচ্ছেন হাসান পারভেজ। চীনের আনুই জিফেই গত 2 সেপ্টেম্বর তাদের উদ্ভাবিত আরভিডি ডিমার নামের করোনা ভাইরাসের ভ্যাকসিন পরীক্ষার বিষয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়কে আনুষ্ঠানিক প্রস্তাব দেয়। এই প্রস্তাবে 4 মাস সম্মতি দেয়নি বিএসএমএমইউ। অবশেষে সরকারের সবুজ সংকেত পাওয়ার পর গেল মঙ্গলবার বিএসএমএমইউ আনুই জিফেইকে আনুষ্ঠানিক চিঠি দিয়ে জানিয়েছে ভ্যাকসিন ট্রায়াল করতে প্রাথমিকভাবে সম্মত আছে তারা। ট্রায়াল সফল হলে বাংলাদেশে ভ্যাকসিন উৎপাদনের জন্য কারখানা করতে উদ্যোগ নেবে আনুই জিফেই। তাদেরকে রিপ্লাই দিচ্ছে, সরকারের সম্মতি যদি থাকে তাহলে আমরা করতে রাজি আছি। সেগুলো তো ট্রান্সফার কন্ডিশন পরবর্তীতে নির্ধারণ করবে ওরা, যখন ইয়ে করবে নেগোসিয়েশন হবে না, নেগোসিয়েশন হলে তখন বলবে টার্মস এন্ড কন্ডিশন কি আছে কি আছে। যদি সফল হয় সেক্ষেত্রে তারা এখানে কারখানা উদ্যোগ নিবে। সরকারকে তারা প্রস্তাব দিচ্ছে ক্যাবিনেট সেক্রেটারির কাছে, সেটা এইটুকু জানি। সকালে সচিবালয়ে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত ভারতের হাই কমিশনার বিক্রম দোরাইস্বামী। সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ভারতের হাই কমিশনার বলেন, ভ্যাকসিন রপ্তানিতে ভারতের নিষেধাজ্ঞা নেই। গতকাল আমাদের স্বাস্থ্য সচিব বিষয়টি জনসম্মুখে বলেছেন। ভ্যাকসিন ইস্যুতে 3টি মন্ত্রণালয়, স্বাস্থ্য, বাণিজ্য এবং ফার্মাসিউটিক্যালস সংযুক্ত। এই 3টি মন্ত্রণালয়ের কোনোটি ভ্যাকসিন রপ্তানিতে নিষেধাজ্ঞা আরোপ করে কোনো কথা বলেনি। আমি জানি না কিভাবে এই কথাটি ছড়িয়ে গেল। আমি শুধু বলতে চাই, ভারত সরকারের পক্ষ থেকে কোনো প্রকার নিষেধাজ্ঞা আরোপ করা হয়নি। অক্সফোর্ডের ভ্যাকসিন 3 কোটি ডোজ আনতে সিরামের সঙ্গে চুক্তি করেছে বাংলাদেশ। ভ্যাকসিনের জন্য এরই মধ্যে 600 কোটি টাকা সিরামকে পাঠানো হয়েছে। হাসান পারভেজ, নিউজ 24, ঢাকা। দেশের করোনা পরিস্থিতি। দেশে করোনা ভাইরাসে আরও 31 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা 7,718 জনে দাঁড়িয়েছে। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। নতুন 1007 জন সহ দেশে করোনা ভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে 5,19,905 জন। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 966 জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন 4,64,446 জন।
বিশ্বব্যাপী আক্রান্ত রোগীর সংখ্যা 8,78,00,000 ছাড়িয়েছে। 24 ঘন্টায় করোনায় প্রাণ হারিয়েছেন 14,000-এর বেশি মানুষ। গত এপ্রিলের পর যুক্তরাজ্যে সর্বোচ্চ 1,041 জনের মৃত্যু হয়েছে। সারা বিশ্বে মোট প্রাণ হারিয়েছেন প্রায় 19 লাখ মানুষ। ফাইজারের পর মডার্নার ভ্যাকসিনকে সবুজ সংকেত দিল ইউরোপীয় কমিশন। জানুয়ারিতে ব্রাজিলে শুরু হবে টিকাদান কর্মসূচি, এমনটা নিশ্চিত করল সরকার। মার্চের মধ্যে ঢাকার মৃত খাল, কালভার্ট ও ড্রেনের প্রবাহ ফিরিয়ে আনার 3 মাসের ক্রাশ প্রোগ্রামের অংশ হিসেবে আজ জিরানী খাল থেকে বর্জ্য অপসারণ করা হয়। বৃহস্পতিবার সকালে রাজধানীর খিলগাঁয়ের নন্দীপাড়া জিরানী খালের ত্রিমোহনী অংশে এক্সকাভেটর যন্ত্র ব্যবহার করে এই অপসারণ কার্যক্রম শুরু করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। এ সময় খাল থেকে শত শত টন কঠিন বর্জ্য উত্তোলন করা হয়। এ কাজে ভারী যন্ত্রপাতি সহ কারিগরি সহায়তা দেন ঢাকা ওয়াসা ও বিআইডব্লিউটিএ। বর্জ্য অপসারণ কার্যক্রম পরিদর্শনে এসে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা জানান, রাজধানীর খালগুলোর চারপাশে ওয়াকওয়ে নির্মাণে পরিকল্পনা নিয়েছেন মেয়র। সময় হলো আরও একটি বিরতির, সাথেই থাকুন। আবারও স্বাগত। আপনারা দেখছেন রাত 10টার সংবাদ। সত্য কথা বলার কারণে চাকরিটাও হয়তো থাকবে না বলে এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই আব্দুল কাদের মির্জা। বৃহস্পতিবার নোয়াখালীর বসুরহাট পৌরসভা নির্বাচন উপলক্ষে আবু নাসের চতুর উচ্চ বিদ্যালয়ে বটতলা ও মুজিব কলেজ গেট এলাকায় এক পথসভায় তিনি এই মন্তব্য করেন। বলেন, সন্ত্রাসীরা আমার বিরুদ্ধে অস্ত্র পাঠায়, ফেনী মাইজদি থেকে পাঠানো সন্ত্রাসীরা আমাকে উত্ত্যক্ত করার জন্য এসব করছে, কিন্তু এতে তিনি ভয় পান না। পথসভায় উপজেলা আওয়ামী লীগের নেতারাও বক্তব্য রাখেন। এবারে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ। বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি বলেছেন, ডিজিটাল সেবা নিশ্চিত করে ইজ অফ ডুইং বিজনেস সূচকে বাংলাদেশ দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। এছাড়া ব্যবসা বাণিজ্য আগের তুলনায় সহজীকরণ করা হয়েছে। বৃহস্পতিবার সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আমদানি এবং রফতানি অধিদপ্তরের সাথে সোনালী ব্যাংক লিমিটেডের এক সমঝোতা স্বাক্ষর অনুষ্ঠানে এসব কথা বলেন মন্ত্রী। এ সময় ই পেমেন্ট কার্যক্রম সোনালী পেমেন্ট গেটওয়ের উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী আহ্বান জানান সবাইকে সততা এবং নিষ্ঠার সাথে কাজ করার। অনুষ্ঠানে বক্তারা বলেন, ই পেমেন্ট সেবা চালুর ফলে ব্যবসা বাণিজ্যের ফি বা চার্জ দেওয়ার ক্ষেত্রে কোনো জটিলতা থাকবে না। সোনালী ব্যাংকের নিজস্ব ই পেমেন্ট সফটওয়্যার সোনালী পেমেন্ট গেটওয়ে ব্যবহার করে সেবা গ্রহীতারা ঘরে বসেই অনলাইন পেমেন্ট সুবিধা ভোগ করতে পারবেন। কাঙ্ক্ষিত সেবার জন্য গ্রাহকদের অপেক্ষা করতে হবে না। আগামী দিনগুলো এইভাবে সব পজিটিভ স্টেপসগুলো আমরা আরো ভালোভাবে নিতে পারবো। আমাদের যে বিশাল টার্গেট আমরা করেছি $48 বিলিয়ন, এবং সার্বিকভাবে আরো মডার্ন করার জন্য, ডিজিটালাইজ করার জন্য যা যা করণীয় সব রকম পদক্ষেপই আমরা নিই। সংবাদের এই পর্যায়ে আবারও বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত। দেখছেন রাত 10টার সংবাদ। 5 দিন হাসপাতালে থাকার পর বৃহস্পতিবার সকালে হাসপাতাল ছেড়েছেন কলকাতার মহারাজ সৌরভ গাঙ্গুলি। চিকিৎসকরা জানিয়েছেন তার সব রিপোর্ট সন্তোষজনক। বিসিআই সভাপতি সম্পূর্ণ সুস্থ আছেন। সৌরভ গাঙ্গুলির সুস্থতা কামনায় হাসপাতালের সামনে জড়ো হয়েছিলেন তার ভক্তরা। হাসপাতাল থেকে বের হয়ে সৌরভ কথাও বলেন। এর আগে গেল শনিবার সৌরভের 3টি করোনারি আর্টারিতে ব্লকেজ ধরা পড়ে। তার মধ্যে একটি ঠিক করা হয়েছে, বাকি দুটির জন্য বসাতে হবে স্টেন্ট। সপ্তাহ 3 মধ্যে সেই চিকিৎসা প্রক্রিয়া সম্পূর্ণ করতে ফের হাসপাতালে আসতে হবে সৌরভকে।
স্টেন্ট বসানোর প্রক্রিয়ায় যুক্ত থাকবেন ভারতের প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ দেবী শেঠি। আপনাদের সবাইকে এখানে এতদিন ধরে থাকার জন্য অনেক ধন্যবাদ। আর স্পেশালি উইমেন্স হসপিটালকে এত ভালো চিকিৎসা করার জন্য আমার তরফ থেকে বিগ থ্যাংক ইউ। জানাবো খেলার খবর। ফেডারেশন কাপের দ্বিতীয় সেমিফাইনালে জয় নিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে বসুন্ধরা কিংস। জোনাথন ফার্নান্দেজের জোড়া গোলে কঠিন প্রতিপক্ষ আবাহনীকে 3-1 গোলে হারিয়েছে অস্কার ব্রুজেনের শিষ্যরা। দলের এমন জয়ে খুশি কোচ অস্কার ব্রুজেন। আরও জানাচ্ছেন তৌহিদুল ইসলাম। ফেডারেশন কাপের দ্বিতীয় সেমিফাইনালে বঙ্গবন্ধু ফুটবল স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল বসুন্ধরা কিংস ও আবাহনী লিমিটেড। ম্যাচের শুরু থেকেই বল দখলে রেখে আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে অস্কার ব্রুজেনের শিষ্যরা। জমজমাট তেমনটাই করেছেন, হেড 31 মিনিটে স্রোতের বিপরীতে এগিয়ে যায় আবাহনী। মাঝমাঠ থেকে বেলফোর্টের লম্বা পাস কাজে লাগিয়ে লক্ষ্যভেদ করেন আবাহনীর ব্রাজিলিয়ান রিক্রুট ফ্রান্সিসকো রদ্রিগেজ। ফলে এগিয়ে থেকে বিরতিতে যায় তারা। দ্বিতীয়ার্ধের শুরুতেই স্বরূপে ফেরে কিংস। 51 মিনিটে একক নৈপুণ্যে দারুণ গোল করে খেলায় সমতা ফেরায় জোনাথন ফার্নান্দেজ। ম্যাচের 51তম মিনিটে আমরা দেখতে পাচ্ছি বসুন্ধরা কিংস। এরপর আক্রমণ আর পাল্টা আক্রমণে খেলা চললেও ফরওয়ার্ডদের ফিনিশিং দুর্বলতায় নির্ধারিত সময়ে গোলের দেখা পায়নি কোনো দল। ফলে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। নাসিরউদ্দিন চৌধুরী সেন্টার ব্যাক হিসেবে এই মুহূর্তে অতিরিক্ত সময় প্রথমার্ধে না পারলেও দ্বিতীয়ার্ধের শুরুতেই বাজিমাত করে বসুন্ধরা কিংস। 112 মিনিটে ডি বক্সের জটলা থেকে নিজের দ্বিতীয় গোল করেন রাউল বেসেরা। সেই কাজটাই কিন্তু রাউল বেসেরা। আর শেষ বাঁশি বাজার ঠিক আগ মুহূর্তে জোনাথন ফার্নান্দেজ লক্ষ্যভেদ করলে 3-1 গোলের জয়ে ফেডারেশন কাপের ফাইনালে পা রাখে বসুন্ধরা কিংস। ক্লিয়ার ডিফারেন্স গড়ে ফেলেছে ম্যাচে। দলের এমন জয়ে খুশি কোচ অস্কার ব্রুজেন। জানালেন যোগ্য দল হিসেবেই ফাইনালে পা রেখেছে তার দল। প্রথমার্ধ থেকেই ছেলেরা ভালো খেলেছে, তবে সহজ কিছু সুযোগ হাতছাড়া হয়েছে। প্রথম গোলের পর সবাই আবার খেলায় ফিরেছে। আবাহনীর সাথে লড়াইটা সত্যি কঠিন ছিল, তবে অতিরিক্ত সময়ে আমরা ভালো করেছি। আমি মনে করি যোগ্য দল হিসেবে আমরা ফাইনালে গেছি। তৌহিদুল ইসলাম, নিউজ 24, ঢাকা। এছাড়া এখনকার সংবাদ আরও জানতে ভিজিট করুন www.news24bt.tv। ধন্যবাদ।